রেডি
যদি সবাই থাকে মুক্তিরাই সবাই করে যদি সবাই থাকে মুক্তিরাই সবাই করে তবে পরার খুঁজে মনের কথা একলা বলো তবে পরার খুঁজে মনের কথা একলা বলো যদি কেউ তবে একলা চলো একলা চলো তবে একলা চলো একলা আপনারা যদি একটু শৃঙ্খলা অনুসরণ করতেন তাহলে হয়তো আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম। আপনাদের সহযোগিতা আমাদের অনেক কাম্য। তো আশা করছি আপনারা কিছুক্ষণের জন্য নীরবতা একটু অনুসরণ করবেন এবং আমাদের পরিচালনাটা একটু মেনে নেবেন, তাহলে আমরা অনুষ্ঠানটা অনেক শৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবো। তো আমরা অনুষ্ঠানটা এই পর্যায়ে শুরু করব। তো সেই ক্ষেত্রে আগে একটু মঙ্গল কামনা দিয়ে দিই সবাইকে। নতুন কোনো গল্প হোক হেমন্তের ঝরা পাতায়, শুষ্ক কঠিন জীর্ণ সকল পুরাতন শোক দূর হোক দূর হোক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম ইন্টারেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা এবং শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে। আমি আপনাদের সঙ্গে আছি বুশরা তাসনিম প্রিয়ন্তী, ইন্টার ফার্স্ট ইয়ার, সরকারি মহিলা কলেজ, খুলনা। এরপর আমি নীলার স্যারকে মাইকটা হস্তান্তর করছি। আমাদের অনুষ্ঠানে আজকে সেশন চেয়ার ইন্টারেক্ট পরিচালক আজিজুল স্যার উপস্থিত আছেন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আনিসুর রহমান স্যার, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। আমি আমাদের স্যার দুজনকে অনুরোধ করবো স্টেজে এসে চেয়ার গ্রহণ করার জন্য। আসুন করতালির মাধ্যমে আমরা তাদেরকে স্বাগত জানাই। একটু করতালি হোক তাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আমাদের আলোচক আনিসুর রহমান স্যারকে একটি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। তার জন্য একটি জোরে করতালি হয়ে যাক। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। স্পেশালি SST 22 পরীক্ষায় যারা GPA 5 প্রাপ্ত হয়েছে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং জোরে একটা করতালি আপনাদের এই বিশেষ সম্মান এবং অর্জন। আসলে এটা এমন একটা ফর্মাল অনুষ্ঠান না, আমি মনে করি এটা অনেকটা ইনফর্মাল অনুষ্ঠান। আর যেভাবে বলা হচ্ছে আলোচনা করব, আসলে কোনো আলোচনা না, আমি কোনো আলোচনা করব না। আমি শুধু আপনাদেরকে শুভেচ্ছা জানাবো, পাশাপাশি আমার জীবনের 3টি গল্প আপনাদেরকে বলবো, অথবা 3টি গল্প বলবো। প্রথম গল্পটা থাকবে ইস ইস নিয়ে একটা গল্প। তারপরে গল্প থাকবে 2 বন্ধু নিয়ে গল্প থাকবে একটা, আর তারপরে গল্পটার নাম হবে স্বপ্ন। এই 3টা গল্প বলবো। আমি আবার শর্ট মেমোরি, মানে অনেক কিছু ভুলে যাই। যদি কেউ ভুলে যায় আমাকে বলে, স্যার 3টা গল্পের কথা বলেছিলেন, 3টা একটা বলেছে 2টা বলেন, আমি আবার বলবো।
সত্যি কথা বলতে আজকের অনুষ্ঠানটা আপনাদের জন্য, আপনাদের পথ চলা শুরু, নতুন পথে নতুন স্বপ্নের দিকে পথ চলা শুরু। সেই পথ চলা শুরু হতে হয়তোবা যদি একটু সাহায্য করতে পারি অথবা অনুপ্রেরণা জাগাতে পারি, দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট অ্যান্ড দ্যাটস মাই বিগ সাকসেস ইন মাই লাইফ। হয়তো অনেক কিছু মনে হতে পারে ইনি আবার হুট করে কোথা থেকে চলে আসবে, চিনি না জানি না, তাই না? এখানে সম্পর্ক আপনারা সবাই জানেন ইন্টারের সাথে সারের সম্পর্ক বলতে গেলে আমার সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না, কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন আমার বয়সটা অনেক বেশি, অলমোস্ট 45 চলছে আমার। তখন বোধহয় ইন্টার ওইভাবে হয়নি অথবা ইন্টার কোচিং চালু হয়নি, তো সেই হিসাবে ইন্টারের সাথে আমার ওইভাবে কোনো পথ চলা নেই। তবে হ্যাঁ, আমার পরবর্তী প্রজন্ম, আমার বিভিন্ন কাজিন যারা, তাদের এখানে পদচারণা ছিল, তারা এখানে কোচিং করেছে। পরবর্তীতে আমি শ্রদ্ধা বলবো, আমি আমার সম্মানিত বলবো, আজিজ ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, একসাথে পথ চলা হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, খুলনা অঞ্চলের শিক্ষার মান উন্নয়ন, বিশেষ করে ইউনিভার্সিটি পর্যায়ে ছাত্রদের দক্ষতা উন্নয়নের কথা হয়েছে, বিভিন্ন বিষয় আমরা আলাপ করেছি। ইন্টারনেট থেকে আমার খুব কাছে কাজিন, ওরা পড়াশোনা করেছে, সে এখন আছে অস্ট্রেলিয়া সিডনি ইউনিভার্সিটিতে পড়ায়, এখানে পড়েছে, এখন সে সিডনিতে পড়ে, নট বাংলাদেশ। নাম্বার 2, এখান থেকে আমার বাংলা ভাষায় বলতে গেলে শালি, আমার ওয়াইফের ছোট বোন, সে এখান থেকে পড়াশোনা করেছে, এখন কুয়েটে পড়ছে। অতএব ইন্টারনেটের সম্পর্ক যে একেবারে ছিন্ন ছাড়া কোনো সম্পর্ক তা না, এর সাথে আমার অনেক সম্পর্ক রয়েছে। তো যেটা বলছিলাম আর কি, আলোচনা না, শুধুমাত্র কিছু কথা শেয়ার করা আপনাদের সাথে। প্রথমে বলেছিলাম যে 3টি গল্প বলবো। একটা আমার জীবনে একটা চলে গিয়েছে। একটা কোথায় চলে গিয়েছে? ছাত্র সময় আপনাদের মতো পড়াশোনা করেছি, এসএসসি কমপ্লিট করেছি 1992-তে, 30 বছর, তাই না? 30 বছর আগে। তো তখন আমাদের সময়, আপনাদের সময় গোল্ডেন জিপিএ বলা হয়, জিপিএ 5 বলা হয়, আমাদের সময় ছিল স্ট্যান্ড অ্যান্ড স্টার, এরকম ছিল। আপনারা বাবা আমরা হয়তো ভালো জানবে। বোর্ড স্ট্যান্ড ছিল 20 জন যশোর বোর্ড থেকে, প্রত্যেক বোর্ড থেকে হাইয়েস্ট মার্ক যারা পেত তাদেরকে বোর্ড স্ট্যান্ড বলা হতো, আর যারা হচ্ছে 750 উপরে পেত তাদেরকে বলা হতো স্টার। তো আমার একটু আছে ওখানে, ওই ইসের গল্প যেটা চলে গিয়েছে। ওখানে বোধহয় খুব সম্ভব 6 মার্কের জন্য আমি বোর্ড স্ট্যান্ড করতে পারিনি, 6টা মাত্র মার্ক, কিন্তু ওই ইসটা আমি আর ফিরে পাইনি। এবং আমিও বিশ্বাস করি আপনাদের মধ্যে অনেকেই ছিলেন যারা জিপিও 5 অল্পের জন্য মিস করেছেন, তারাও কিন্তু আমার মতো এই গল্পটা হয়তো মনে থাকে। আমার জীবনে সেকেন্ড যে গল্পটা ছিল সেটা ছিল এইচএসসি, যেটা আপনাদের সামনে আছে। আমি বলবো আমার এই গল্পটা আপনারা শেয়ার করবেন। আপনার সামনে হয়তো আগামী 2 বছর পরে এইচএসসি এক্সামিনেশন আসবে, তখন যেন আবার না করতে হয়। ওখানে একই কথা ছিল, আমাদের 750-তে স্টার মার্ক হয়, বোর্ড স্টার হয় অনেক উপরে। তো ওবার আমি বোর্ড স্টারের ধারে কাছে যাইনি, কিন্তু আমি 750 বোর্ড পেয়েছিলাম, কিন্তু কোনো সাবজেক্টে আমি লেটার পাইনি। একটা সাবজেক্টেও, সায়েন্স থেকে একটা সাবজেক্টও লেটার না পেয়ে আমি মোর দেন 750 পেয়েছিলাম আউট অফ 1000-এর মধ্যে। তো স্যার সেখানে ইসের সম্পর্ক নেই, সেখানে ইসের সম্পর্ক আমি ম্যাথে বোধহয় 3 মার্কের জন্য লেটার পাইনি, ফিজিক্সে বোধহয় 2 মার্ক, কেমিস্ট্রিতে বোধহয় 4 মার্কের জন্য লেটার পাইনি। আবার 2টা ফিজিক্স কেমিস্ট্রিতে একটা ম্যাথে একটা এখানে হলো না। তো যাই হোক, আমার এই 2টো ইস্যুর কথা বললাম। তবে আপনাদের যেটা মনে রাখতে হবে, আপনাদের সামনে এখন এইচএসসি চলছে অথবা আসবে পরীক্ষা, সেখানে যেন যে ইস্যুটা আপনি এসএসসি লেভেলে করছেন অথবা এখনো করছেন সেটা যেন এইচএসসি লেভেলে করতে না হয়। অফুরন্ত সময় আপনার সামনে, আবার খুব সংকীর্ণ একটি সময়, 2 বছর। It's not enough time for you to get prepared for your HSC exam and also for your university test or future. যদিও আমরা এই পর্যায়ে এসে বলি
এইচএসসি অত বেশি গুরুত্বপূর্ণ। অনেকে শুনবেন ইউনিভার্সিটি ভালো করলে হবে, ভালো জব পেলে হবে, বাট এটা কিন্তু সত্যি কথা। যদি আপনার এইচএসসি এবং এইচএসসি ব্যাকগ্রাউন্ড ভালো না হয় তবে কিন্তু আপনি নেক্সট ভালো করতে পারবেন না। অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো হওয়া দরকার আছে। তো যেটা বলছিলাম 2 বছর সময়, এই 2 বছর সময় আপনার সাথে 2 জন বন্ধু আসবে। যেটা বলবো এখন 2 বন্ধুর কথা। প্রথম বন্ধু সোশ্যাল মিডিয়া, স্পেশালি ফেসবুক মিডিয়া আর ফেসবুক, এটা আপনার খুব একটা দুর্দান্ত বন্ধু। এই বন্ধুকে তো ছাড়তেই পারেন না। ঘুমের সময় আপনি বন্ধুকে কথা বলতে বলতে অথবা বন্ধুকে নিয়ে ঘুম করে যান, ঘুম থেকে উঠেও আপনি এই বন্ধুকে দেখেন, অথবা এই বন্ধুর সাথে কথাবার্তা বলেন, অথবা একে নাড়াচাড়া করেন। মাঝে মাঝে ঘুম ভেঙে গেলেও কিন্তু তার সাথে আপনার একটা টাচ রয়েছে। এই বন্ধুটাকে খুব ভালো করে ব্যবহার করতে হবে। ফেসবুক ইজ এ স্ট্রং ট্রিমেন্ডাস মিডিয়া। চিন্তা করা যায় না ফেসবুক কতটা স্ট্রং যদি আপনি ব্যবহার করতে পারেন। যদি ব্যবহার না করতে পারেন এ কিন্তু আপনাকে অ্যাডিক্টেড করে দিবে, এ কিন্তু আপনার সময় ধ্বংস করে দিবে। সো প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট দিস ফ্রেন্ডস। প্লিজ মেক ওটি অফ ইয়োর ফ্রেন্ড। ফেসবুক আপনার জীবনে ভালো হতে পারে, ফেসবুক আপনার জীবনে ধ্বংস ডেকে আনতে পারে। It depends on you how you utilize, how you manage it. ফেসবুকে অনেক ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায়, ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায়। কোনো বিষয় যদি আপনি না বুঝতে পারেন, you can solve it by YouTube. And there are lots of good quality teachers here. Not only the Bangladesh, also from the abroad. বাইরে অনেক ভালো ভালো শিক্ষক বাঙালি যারা বাইরে আছে তারাও আপনাদের শেখাবে। So you can use it, no problem. But you have to learn how to use it. Next, আরেকটা বন্ধুর কথা, যে বললাম 2 বন্ধুর কথা। আরেকটা বন্ধু, আপনি যাদের সাথে মিশছেন, যাদের সাথে আপনি ওঠা বসা করছেন, সেও কিন্তু আপনার জন্য ট্রিমেন্ডাসলি ইনফ্লুয়েন্সিয়াল। একটা কথা ছিল যে আপনি যদি কোনো পারফিউমওয়ালা লোকের সাথে হাঁটাচলা করেন, আপনি তো পারফিউম পাবেন অবশ্যই, আপনি এনজয় করতে পারবেন। আর যদি সামহাও কোনোভাবে একটু টাচ টাচ লেগে যায় তো আপনার জামায় কিন্তু এই পারফিউম চলে আসে বিনা পয়সা। আপনি যদি কোনো দুর্গন্ধ লেখায় থাকে সেটাকে আপনাকে এনজয় করতে হবে, যদি আমরা এনজয় করি না দুর্গন্ধ। ঠিক একইভাবে আমি বলছি না এত বড় স্পর্ধা আমার নেই যে আপনার বন্ধু খারাপ, এটা আমি বলছি না। বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট কে আপনাকে পড়াশোনায় সাহায্য করছে, কে আপনাকে আপনার ফিউচার প্ল্যানিং এ সাহায্য করছে, এটা আপনাকে বের করতে হবে, তার সাথে ওঠা বসা করতে হবে। তবে আমাদের একটা প্রবলেম আছে, বিশেষ করে আমি মিডিয়াম ক্লাসের ছাত্র, অত ভালো ছাত্র না। আমাদের হয়তো একটা ভালো স্টুডেন্টের প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা কাউকে হেল্প করতে চাই না। সত্যিই তো, আপনি আপনার সম্পদ, আপনি যেটা অর্জন করেছেন নিজে, সেটা আপনি কেন অন্যকে দিবেন না তো অবশ্যই। তবে আমাদেরও কি করতে হবে, আমরা যারা এই ভালো জিনিসটা নিতে চাই তাদেরকে ট্যাক্টফুল হতে হবে, যে তার কাছ থেকে কিভাবে চলে বলে কৌশলে কিভাবে একটা সিঙ্গার, একটা সামোসা অথবা একটা বার্গার, একটা কফি খেয়ে পড়াটা বুঝে নেওয়া যায়, অথবা কিভাবে ওর হ্যান্ড নোটটা জোগাড় করা যায়। You have to make your own plan. You have to make your own practice. প্র্যাকটিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কৌশল জীবনে অনেক গুরুত্বপূর্ণ। যখন আপনি কর্মজীবনে যাবেন আপনাকে কৌশল ঠিক করতে বলা হবে, তো আপনি এখনই ট্রাই করুন না ভালো ফ্রেন্ডকে ওর পড়া বুঝে নেওয়ার জন্য কি কৌশল করা যায়, উইলিং, মানে সে আপনাকে দিতে মানে আনন্দ ফিল করবে। এইভাবে আপনি কি করতে পারেন, এই বন্ধুটাকে আপনি ভালোভাবে ইউজ করার চেষ্টা করেন, ভালো কিছু ফ্রেন্ড সার্কেল তৈরি করুন, স্টাডি গ্রুপ তৈরি করুন, দেখবেন আপনার পড়াশোনা অনেক অনেক এগিয়ে যাবে, পড়াশোনাকে এনজয় মনে হবে। আমি এখানে অনেকে চিনবে, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ফাহিম, বুয়েটের ট্রিপল স্টুডেন্ট, ট্রিপলি থেকে পাশ করেছে, এখন খুব সম্ভব এমআইএসটির শিক্ষক, আমরা যদি ভুল না করি। ফাহিম অনেকে চিনতে পারেন, বুয়েটের ট্রিপলি থেকে পাশ করা, এমআইএসটি এখন ট্রিপলের শিক্ষক। আমার শোনা কথা, কেন ফাহিমের মা আর আমার ওয়াইফ বলে ফাহিম নাকি ঘর থেকে বেরোতো না, শপিং এ যেত না। আমি বলে কি ব্যাপার, এই কেমন ছেলে, শপিং এ যায় না, ওর নাকি পড়তে ভালো লাগে, খাইতে ভালো লাগে, আর কিছু মজা নেই তার নাকি পড়তেই ভালো লাগে, পড়ার মধ্যে আনন্দ।
এটা কি কখনো মনে হয় যে পড়ে মানুষ আনন্দ পায়? হ্যাঁ, পড়েও মানুষ আনন্দ পায় যদি আপনি সেটা তৈরি করতে পারেন। আমরা অনেক সময় বিভিন্ন গল্পের বই পড়ি, পড়ে আনন্দ পাই না। তাহলে আমি আমার সাবজেক্টে বই পড়ে কেন আনন্দ পাচ্ছি না? এর বেশিরভাগ কারণ হচ্ছে আমি না বুঝে পড়ছি। আমি না বুঝে পড়ছি। আপনি বুঝে পড়ার চেষ্টা করুন, দেখবেন আপনি যে জিনিসটা পড়ছেন সেই পড়ার মধ্যে কিন্তু আপনি আনন্দ পাবেন। বুঝে বুঝে পড়বেন। আর যদি বুঝতে না পারেন, অবশ্যই আপনার শিক্ষকরা আছে, আপনার সিনিয়ররা আছে, আপনার যে বললাম ইউটিউব ফ্রেন্ড আছে, আপনার ফেসবুক ফ্রেন্ড আছে, তাকে জিজ্ঞাসা করুন, তার সাথে শেয়ার করুন, তার সাথে কথা বলুন, দেখবেন আপনি আপনার পড়ার মধ্যে আনন্দ পাবেন। 2 নম্বর গল্প শেষ। দুটো বন্ধুর গল্প বললাম, একটা ফেসবুকের বন্ধু, একটা হচ্ছে আপনার পারিপার্শ্বিক বন্ধু। অতএব আপনার পারিপার্শ্বিক বন্ধুকেও ঠিক করার সময় অবশ্যই একটু সাবধান থাকবেন, অবশ্যই একটু সচেতন হবেন। আমি বলছি না যে বন্ধু বান্ধব বাদ দিতে হবে, বন্ধু বান্ধব জীবনে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সেই বন্ধু বান্ধব যেন, অথবা সেই বান্ধবী যেন আপনার পড়াশোনাতে সাহায্য করে। লাস্ট, আমার আলোচনা প্রায় শেষ। স্বপ্ন নিয়ে একটা কথা। স্বপ্ন জীবনে থাকতে হবে। স্বপ্ন নিয়ে অনেক কথা আছে, অনেক মনীষী অনেক কথা বলছেন, সে সমস্ত কথা আমি বলবো না। আমি আমার স্বপ্ন নিয়ে কথা বলবো। আমি যখন ক্লাস 3-তে ছিলাম, বোধহয় খুব সম্ভব ক্লাস 3-তে, স্বপ্ন ছিল, স্বপ্ন দেখেছি বাইরে পড়তে যাব, দেশে পড়বো না, বাইরে যাব পড়তে এবং স্কলারশিপ নিয়ে পড়তে যাব, নিজের টাকায় পড়বো না, অনেক পরের ব্যাপার। ক্লাস 3 খুব সম্ভব। স্বপ্নটা কে দেখিয়েছিল? স্বপ্ন দেখিয়েছিল আমারই কাজিন। ও বিআইটি থেকে পাশ করেছিল। এখন বলি বিআইটি। বিআইটি কোন নাম শুনেছেন এখানে? বিআইটি কেউ কি জানেন? হোয়াট ইজ বিআইটি? মানে বিআইটি কাকে বলে? কোনটা বিআইটি? কেউ মনে হয় জানেন না, তাই না? আপনি না, আপনি তো আমি এক দলের লোক, আমরা তো জানি। এই নতুন জেনারেশন বিআইটির নাম শুনেছেন? বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যার নাম হচ্ছে এখন কুয়েট। তখন ছিল 3টে বিআইটি ছিল, বিআইটি খুলনা, বিআইটি রাজশাহী, বিআইটি চিটাগং। পরবর্তীতে নাম হয়েছে কুয়েট, মানে ইউনিভার্সিটি হয়েছে। এর আগে নাম ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে হয়েছে বিআইটি, তারপরে হয়েছে কুয়েট। কুয়েটে আমার ভাই কাজিন পড়তো, ও আমাকে এই স্বপ্নটা দেখিয়েছে। ও এখন আছে নিউ ইয়র্কে, আছে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্টে জব করে, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাস করেছে। ও আমাকে কি করতো? সিনেমা দেখতে নিয়ে যেত। ভাই আমাকে ক্লাস 3-তে পড়ি, 4-এ পড়ি, তখন সিনেমা দেখতে নিয়ে যেত। শর্ত কি? অঙ্কে 100 পেতে হবে, তাহলে সিনেমা। এটা সিনেমা হবে। ক্লাস 3-তে পড়ি, তখন কত সাল কেউ কি আন্দাজ করতে পারছেন? ক্লাস 3 মানে আমি হয়তো বা অলমোস্ট কত 84 অথবা 85 এই ধরনের, 84 অথবা 85। সংখ্য সিনেমা হলে সিনেমা দেখতাম। কিসের লোভে? সিনেমা দেখার লোভে। অঙ্কে 100 পেতাম। অঙ্কে 100 পেলে কি হয় জানতাম না, কিন্তু জানতাম সিনেমা দেখতে পাবো। ওই সিনেমাটা দেখার লোভে অঙ্কে পড়তাম, অঙ্কে 100 পেতাম। তো যেটা বলছিলাম, আমার স্বপ্ন অত বড় ছিল না, বিশাল বড়লোক হওয়া, বিশাল গাড়ি বাড়ি থাকা, দেশে বিদেশে ঘুরে বেড়ানো, এরকম আমার স্বপ্ন ছিল না। স্বপ্ন ছিল অল্প। আলহামদুলিল্লাহ সব স্বপ্নগুলাই ধীরে ধীরে অ্যাচিভ হচ্ছে। তো যেটা হচ্ছে স্বপ্ন নিয়ে গল্প, এটা আপনাকে স্বপ্ন দেখতে হবে, আপনাকে স্বপ্ন ঠিক করতে হবে। কারো স্বপ্ন বড় হবে, কারো স্বপ্ন মাঝারি হবে, কারো স্বপ্ন ছোট হবে, বাট স্বপ্ন দেখতে হবে। অতএব আজকে যে আপনি এইচএসসি লেভেলে আছেন, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছেন, এখন থেকে আপনার স্বপ্ন ঠিক হওয়া দরকার। স্বপ্নের জন্য প্রস্তুতি নিতে হয়, স্বপ্নের জন্য ট্রাই করতে হয়, চেষ্টা করতে হয়, এফোর্ট দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। অতএব আপনি যদি এখন থেকে আপনার স্বপ্নটা, সে ছোট হোক, মাঝারি হোক অথবা বড় হোক, নো প্রবলেম, আপনি আপনার মতো স্বপ্ন ঠিক করবেন এবং ওই স্বপ্নের দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন। এটাই আমাদের প্রত্যাশা। সত্যিকারের কোনো আলোচনা না, শুধুমাত্র আমার জীবনের 3টা গল্প শেয়ার করলাম।
আমিও কিন্তু সেই স্বপ্নের দিকে আস্তে আস্তে ক্লাস 3 তে স্বপ্ন দেখেছিলাম বাইরে পড়তে যাব, কবে গিয়েছি? মাস্টার্স লেভেলে যে বাইরে পড়তে গিয়েছি। তাহলে ওই ক্লাস 3 তে দেখার স্বপ্নটা আমার কিন্তু সার্থক হয়েছে অলমোস্ট 7, 2, 9, 13 বছর পরে যে সফল হয়েছে। এবং এই 13 বছর স্বপ্ন সফল হওয়ার জন্য যেহেতু বলেছিলাম স্কলারশিপ নিয়ে পড়তে যাব, আপনারা যারা জানেন স্কলারশিপগুলি হয় সাধারণত বিদেশি টাকায় হয়, বিদেশি ইউনিভার্সিটির টাকায় হয়। ওরা কিন্তু আপনাকে এমনি এমনি নিবে না, ওরা আপনার বিভিন্ন ধরনের একাডেমিক সাকসেস দেখে নিবে। ওই যে বলেছিলাম যে অল্প মার্কের জন্য স্ট্যান্ড করতে পারিনি, অথবা এইচএসসি লেভেলে স্ট্যান্ড করতে পারিনি কিন্তু স্টার মার্ক ছিল, ইউনিভার্সিটিতে খুব ভালো রেজাল্ট করেছিলাম, প্রথম দিকে ছিলাম। এই তিনটার ফলাফল কিন্তু আমাকে স্কলারশিপ পেতে সাহায্য করেছে। তাহলে স্যার আপনি কি ধরনের স্কলারশিপ পেয়েছিলেন? আমি হচ্ছে মিডিয়াম ক্লাসের স্কলারশিপ পেয়েছিলাম। আমি কিন্তু আমেরিকায় স্কলারশিপ পাইনি, আমি ইউকে তে স্কলারশিপ পাইনি, অস্ট্রেলিয়া কানাডা স্কলারশিপ পাইনি। ওগুলি হয়তো আরো টপ লেভেলে, জাপানে স্কলারশিপ পাইনি, ওগুলো হয়তো আরো টপ লেভেলে ছিল, কিন্তু প্রত্যেকটা স্কলারশিপে আমি সিলেক্টেড ছিলাম, ফাইনালি সিলেকশন পাইনি। হয়তোবা নিয়েছে 5 জন, 10 জন, 3 জন, 4 জন, ওইখানে আমি যেতে পারিনি, কিন্তু যে সমস্ত স্কলারশিপ আমি অ্যাপ্লাই করেছিলাম সবগুলোতে আমি সিলেকশন পেয়েছি। তারপরে পরীক্ষা হতো, ভাইবা হতো, আইএলটিএস এর টেস্ট হতো, এইভাবে যারা টপ লেভেল থাকতো তাদেরকে নিয়ে নিত, আমি পাইনি। বাট আমি যে বললাম মিডিয়াম লেভেলের স্কলারশিপ পেয়েছিলাম, কিন্তু স্কলারশিপ আমি পেয়েছি টাকায়, মানে আমাকে তো মাস্টার্স নিজের টাকায় করতে হয়নি, বরঞ্চ তারা আমাকে টাকা দিয়েছে, তারা আমাকে প্লেন ফেয়ার দিয়েছে, তারা আমাকে বই কিনতে দিয়েছে, তারা আমাকে পুরো শহর ঘুরিয়েছে। ওকে 2 বছর মাস্টার্স করেছি, পুরো বিভিন্ন দেশ ঘুরেছি, টাকা পয়সা নিয়ে পকেটে চলে আসছি, সাথে সার্টিফিকেট ছিল। তো এটা হচ্ছে আপনার স্বপ্ন, আপনি কোন লেভেলে স্বপ্ন দেখতে চান। আমি যারা এখানে অভিভাবক আছে তাদেরকেও বলবো যে আপনি আপনার সন্তানের সহিত অথবা আপনার সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হতে, এখানে আমাদের কালচারে খুব ডিফারেন্স। আমরা প্যারেন্টসরা কেমন যেন আমার সন্তানের সাথে সহজ হতে পারে না, ইজি হতে পারে না, অনেক কথা বলতে পারে না। ওরা তো পারবে না, ওরা তো ছোট। এটা আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের যারা প্যারেন্টস তাদের এগিয়ে আসতে হবে, তাদেরকে স্পেস দিতে হবে, ইন্সপিরেশন করতে। বলো মা তোমার কি হয়েছে, বলো বাবা তোমার কি হয়, কি করতে হয়, কি করলে ভালো হবে, তোমার কি প্রবলেম, আপনি ওদেরকে স্পেস দিবেন, তখন তার সাথে আপনি বোঝার চেষ্টা করবেন। পাশাপাশি এটাও আপনি জানার চেষ্টা করবেন যে আপনার বাচ্চার আসলে স্বপ্ন কি। স্বপ্ন চাপিয়ে দেওয়ার দরকার নেই। আজকে কিন্তু সারা বাংলাদেশ শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হবে না, আজকে কিন্তু আপনার বিসিএস ক্যাডার দরকার আছে, আজকে কিন্তু আপনার আজিজ ভাইয়ের মতো লোক দরকার আছে। তা না হলে কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হতো না। আজিজ ভাই তো বিসিএস ক্যাডার হয়নি, ডাক্তার হয়নি, ইঞ্জিনিয়ার হয়নি। অতএব শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার এই কনসেপ্ট বাদ দেন। আপনার সন্তান কোন বিষয়ে পড়াশোনা করে আনন্দ পায়, দেখবেন সেই ফিল্ডে সে সবচেয়ে ভালো করবে। It doesn't mean that doctor engineer is the most successful people in the world. No, it's not like that. সত্যি না। যদি আপনি এই বিশ্বাস করেন তাহলে আমি বলবো আপনি এখনো ভ্রান্ত ধারণার মধ্যে, অথবা এখনো গুহায় বাস করছেন। আপনি ওই গুহা থেকে ফিরে আসতে হবে। সরি, আমি যারা প্যারেন্টসরা মনে করছেন, হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো ভালো একটা জব অপরচুনিটি দেয়, ভালো ইনকাম দেয়, কিন্তু সে কিন্তু সত্যিকার শান্তিপূর্ণ জীবনের কোনো ইঙ্গিত বহন করে না। অতএব আমি গার্জিয়ানদের বলবো আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানের সাথে ফ্রি হওয়ার জন্য। সে কি চায়, আমার স্টুডেন্ট, আমি ইউনিভার্সিটি লেভেলে পড়াই, আমি দেখেছি অনেক মেধাবী স্টুডেন্ট আমার সামনে প্রকাশ করতে চায় এই সাবজেক্ট আমি পড়তে চাই, আমার বাবা আমাকে পাঠিয়েছে, আমার মা আমাকে পাঠিয়েছে, পড়তে ভালো লাগে না। সত্যি কথা, পড়তে চায় না, পড়তে পারেনি, গ্রাজুয়েট হয়নি, চলে গিয়েছে, ড্রপ আউট হয়ে গিয়েছে। কি দরকার ছিল এই জিনিস পড়ানোর? কোন দরকার ছিল না। বরঞ্চ তাকে দিন, আজকে আপনি আপনার ছেলে মেয়ে সে আর্টে খুব ভালো, ওকে আপনি আর্টে পড়ান, চারুকলায় পড়ান। অনেক অপরচুনিটি হয়েছে এখন। আপনার মেয়ে হয়তো বা কি বলে যে ফিজিক্স ভালো, ফিজিক্সে পড়ান, দরকার নেই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য, ওকে ফিজিক্সে পড়ান, কেমিস্ট্রিতে পড়ান।
সে ডাক্তার হতে চায়, ডাক্তারকে এনজয় করে, আপনি তাকে ডাক্তার হতে উদ্বুদ্ধ করেন। হ্যাঁ, এখানে আমরা কি করতে পারি, আমরা প্যারেন্টস যদি আপনার স্বপ্নই থাকে যে 3 ইয়ার্স এর মতো যে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, তাহলে আপনি আপনার ফ্যামিলিতে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তৈরি করেন। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তৈরি করে ইঞ্জিনিয়ারিং যে ভালো অথবা ইঞ্জিনিয়ার যে ভালো এই বিষয়ে পরিবেশটা তৈরি করুন। ও নিজ থেকে ভালোবাসবে ইঞ্জিনিয়ার। যদি আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাতে চান, জন্মের পর থেকে আপনার ঘরের মধ্যে ডাক্তারি এনভায়রনমেন্ট তৈরি করুন, তখন সে নিজেই বুঝবে না ডাক্তার ইজ দ্য বেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। ও নিজ থেকে নিবে, মন থেকে নিবে, ওকে চাপিয়ে দিবেন না। অথবা অন্য যে কোনো বিষয় হোক না কেন, ওই সারাউন্ডিংস ওই এনভায়রনমেন্ট তৈরি করবেন, ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা কৃপায় আপনার সন্তানরা অবশ্যই সাকসেস হবে। এবং আমি এটা বিশ্বাস করি, এটা হয়তো আমার ব্যক্তিগত বিশ্বাস, জীবনে যারা পড়াশোনা করেছে কেউ বেকার থাকে না। শুধুমাত্র কয়েকজন মানে কিছু গুটি কয়েক অলস ব্যক্তি ছাড়া জীবনে কেউ না কেউ, সবাই কিছু না কিছু করে। ইভেন সে চেষ্টা করতে পারে অথবা সে তার উপার্জন করতে পারে, প্রবলেম হয় না। কারো জীবন হয়তো একটু আরামায়েশে কাটে, কারো জীবন হয়তো একটু কষ্টে কাটে, এই হচ্ছে পার্থক্য। বাট সবাই কিন্তু ইনকাম করতে পারে। তো আমার আপনাদের উদ্দেশ্যে, বিশেষ করে প্যারেন্টসদের উদ্দেশ্যে এটাই থাকবে অনুরোধ যে আপনার সন্তানের সাথে আপনি বসবেন, আলোচনা করবেন, তাকে আপনি উদ্বুদ্ধ করবেন, চাপিয়ে দিবেন না। পাশাপাশি কথা এক পেশে হয়ে যাচ্ছে, হয়তো স্টুডেন্টরা মনে করছে তো গার্জিয়ানের পক্ষে কথা বলে। আপনাকেও চেষ্টা করতে হবে আপনার প্যারেন্টসকে বোঝাতে যে আপনার সিদ্ধান্তটা যে মোটামুটি ভালো, আপনি কি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন সেটা কিন্তু আপনাকে আপনার প্যারেন্টসকে বোঝাতে হবে। শুধুমাত্র বলবেন না তুমি কিছু বোঝো না, তোমরা কিছু বোঝো না, কিন্তু তারাও তো বোঝে জিনিসটা। যেটা হয়েছিল 3 ইয়ার্সে, তাই না, বোঝাতে পেরেছি। ফটোগ্রাফি বোঝাতে পারিনি, ওর বাবা মাকে বলতে পেরেছিল যে ফটোগ্রাফি করছে, তো আপনিও আপনার বাবা মাকে বোঝানোর চেষ্টা করুন, তাদের সাথে আপনি কথা বলুন। নাম্বার 2, যেটা আমি আমার সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনার প্যারেন্টসদেরকে আপনি মন থেকে শ্রদ্ধা করবেন, তাদেরকে মানার চেষ্টা করবেন। চিন্তা করে দেখেন, এই আপনাকে দুনিয়া আনার জন্য আপনার মা কত কষ্ট করেছে। দুনিয়া আসার পর আপনার মা আপনাকে লালন পালন করছে, বাবা বাইরে পরিশ্রম করছে, বাবার অনেক প্রয়োজন, মায়ের অনেক প্রয়োজন দাবিয়ে রেখে আপনার প্রয়োজনটা মিট আপ করছে। কত স্যাক্রিফাইস করছে আপনার জন্য। সেই বাবা মাকে অবজ্ঞা করা, অথবা সেই বাবা মাকে তোমরা কিছু জানো না, অথবা সেই বাবা মাকে বলো প্রেশার ক্রিয়েট করা, এটা কিন্তু ঠিক না। এটা আপনি বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না, একটা সময় যেয়ে বুঝতে পারবেন। এখন বুঝতে পারবেন না, একটা সময় পেয়ে যখন বাবা মা থাকবে না তখন বুঝতে পারবেন, আর তখন কিন্তু সময় থাকবে না। এই জন্য আমি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো 3টা স্বপ্নের কথা। আপনার জীবনে এইচএসসিতে যেন না আসে, আগামী 2 বছর অথবা পরবর্তী 4 বছর, মোটামুটি 6 বছর যেন ভালো বন্ধু পান, এবং আপনি যেন আপনার স্বপ্নটা এখন থেকে নির্ধারণ করতে পারেন। সবাইকে শুভেচ্ছা এবং ভবিষ্যতের শুভকামনা, সাফল্য কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনিসুল স্যারকে তার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। তিনি কিন্তু দিক নির্দেশনা শুধু আমাদের শিক্ষার্থীদের দেননি, তিনি আমাদের প্যারেন্টস অর্থাৎ অভিভাবকদেরও তার দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা বুঝতে পেরেছি যে আসলে স্মার্ট প্যারেন্টিং বিষয়টা কি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অভিভাবক বলতে আসলে কি বুঝি? আমাদের বাবা মা বা আমাদের গুরুজনরা না, যে আমাদের দিক নির্দেশনা দিবে এবং সঠিক পথ দেখাবে, সঠিক দিকে আমাদের নিয়ে যাবেন। তো আমাদের গার্জিয়ান বলতে আমরা কিন্তু আজকে আনিসুর রহমান স্যারকেও গ্রহণ করে নিলাম। তো এ পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের ইন্টারের ফার্স্ট এইড অর্থাৎ ইন্টার-এইডের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজিজুল হক স্যারকে এ পর্যায়ে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ও যখন কথা বললো তখন তোমরা তো সবাই চুপ ছিলা, কিন্তু স্যার যখন কথা বললো তখন তোমরা স্যারের কথা কি বোঝো নাই? আসলে উনি ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া এই এলাকায় গেছে বিধায় বুঝতে পারো না, তাই না? কাছাকাছি থাকলে হয়তো পটিয়াঘাটা বা কাছাকাছি। খুব ভালো লাগছে।
তোমাদের জন্য তো এই অনুষ্ঠান, তাই না? কারণ আজকে তো আর বক বক করার কিছু নেই, অলমোস্ট তোমরা সবকিছুই জানো। তারপরেও সাকসেসের গল্প তো না বললেই নয়, কারণ তোমাদেরকে ডাকা হয়েছে শিক্ষাভিত্তিক প্রধান অনুষ্ঠান, ইন্টারেক্ট এটা দিবে। যাই হোক, বোর্ড পরীক্ষায় অনেকে ভালো করছো। স্যারের গল্পটা দিয়ে আমিও শুরু করি। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক, এই তিনটা জিনিসের সমন্বয়ে না তো একটা ভালো রেজাল্ট হয়েছে, রাইট? শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। শিক্ষক যদি একরকম পড়ায়, শিক্ষার্থী যদি আরেক দিকে যায়, অভিভাবক যদি আরেক দিকে যায়, তাহলে তো হবে না। হবে, কারণ আমাদের থেকে তোমরা অনেক অনেক মেধাবী, অনেক মেধাবী। স্যালুট তোমাদেরকে। কারণ হচ্ছে আমাদের স্টুডেন্ট এখন বুয়েটের টিচার রমিত দত্ত, ওর ভাই এবার এসএসসি পরীক্ষা দিয়েছে জেলা স্কুল থেকে। মেবি তোমরা অনেকেই যারা জেলা স্কুলে আছো, ও হচ্ছে আমাদের এখানেও শিক্ষাবৃত্তি পেয়েছিল। সামনে ও খুলনাতে আসলে ওকে সংবর্ধনা দেওয়া হবে। আমাদের হাজারো, সেহেতু 2002 সাল থেকে আমাদের যাত্রা শুরু। আমরা যে 3 জন পরিচালনা পর্ষদে আছি, 2 জন কলেজ শিক্ষক, 1 জন ডাক্তার। মানে আমরা 2002 সালে স্বপ্ন দেখছিলাম যে আসলে কোচিং করে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। তো এখন হচ্ছে এই কোচিং শুরু করতে যে আরো অন্যদিকে জড়াই গেছে। এখন 3টা জিনিস পার্টে চলে আসছে। মানুষ বলে যে এখন আমার ছেলে চায়নাতে পড়ছে, আমার ছেলে অস্ট্রেলিয়াতে পড়ছে, আমার মেয়ে বুয়েটে পড়ছে। এই 3টার ডেফিনিশন 3 রকম না? যে বুয়েটে পড়ছে ও বলছে ও তো বাংলাদেশে চান্স পায়নি, এই জন্য চায়নাতে গেছে। যেহেতু বাঙালিদের জাতীয় খেলা কি হাডুডু, বাঙালিরা সমালোচনা করতে পছন্দ করে বেশি, রাইট? তাহলে যে চায়নাতে পড়ছে, যে অস্ট্রেলিয়াতে পড়ছে, যে বুয়েটে পড়ছে, ডিফারেন্ট ক্যাটাগরি। এডুকেশন লাইক রিফরমেশন, নট এ জার্নি, ইজ এ ডেস্টিনেশন। তোমরা আমাদের থেকে যে অনেক, ওই চশমা, ওই কথা বলতেছো কেন? আমি তো তোমাদের চেয়ে 2 ফুট উঁচু আছি। তোমাকে ডাকবো এই জায়গায় হোয়াইট ম্যান, একটু প্লিজ 5টার মধ্যে তোমাদের কমপ্লিট করে দেবো। তোমাদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। তোমাদের পিতা মাতারা বসে রয়েছে এখানে বক্তব্য দেওয়ার জন্য। আমরা তোমাদেরকে ডাকি নাই, তোমাদেরকে একটু ইন্সপায়ার। কারণ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী 2টা স্বাদ তোমরা গ্রহণ করতে পারবে না, এটা তো নিশ্চয় জানো। আমরা কিন্তু একাদশ এবং দ্বাদশ 2টা স্বাদই গ্রহণ করেছিলাম। তোমাদের অলমোস্ট এপ্রিলে বা মেতে পরীক্ষা হবে 2024-এ। তাহলে কয়দিন আছে? যেহেতু আমি ম্যাথের প্রফেসর, অর্থাৎ ম্যাথমেটিক্যাল হিসাব করলে সাবজেক্ট কয়টা? 13টা সাবজেক্ট। 13টা না? আরেকটা সাবজেক্ট আছে না, ফেসবুক। মোট সাবজেক্ট কয়টা? 14টা। মাস আছে কয়টা? মনে করি যেমন 2023-এর পরীক্ষা হবে জুনে, তাহলে 2024-এর কমেন্স ডেট আগায় নিয়ে আসছে শিক্ষাবর্ষ, তাহলে এপ্রিল। তাহলে এপ্রিলে যদি হয়, সাবজেক্ট যদি 14টা হয়, এর ভিতরে ঈদ যাবে, পূজা যাবে, ভ্যালেন্টাইন্স ডে যাবে, জন্মদিন যাবে, তাহলে আছে কয়দিন? এবার বাকি হিসাবটা আপনারা মিলাই নিন। যাই হোক, সাকসেস হচ্ছে 3টা জিনিসের সমন্বয়: অ্যাবিলিটি, হার্ডওয়ার্ক, ইন্টিগ্রিটি। এই 3টা জিনিসের সমন্বয় হচ্ছে সাকসেস। আইমান সাদিক একজন সাকসেসফুল ম্যান, রাইট? আইমান সাদিক কি সাকসেস না? এখন যদি তুমি বলতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়ে ইউটিউবার হয়েছে, আমরা বাঙালি যেহেতু সেকেন্ড একটা অপশন তো থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে পড়ালেখা করে সে কি হয়েছে? ইউটিউবার। সোয়ালে আমার সাথে যায়, মানে ওই যে হিরো আলমের মতো, তাই তো? আমার সাথে যায়। যাই হোক, কলেজ ভর্তিতে তোমরা এবার বুঝতে পারছো না? কলেজ ভর্তিতে ভালো কলেজ অনেক শিক্ষার্থী পায় না। ভালো কলেজ, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে প্রথম হিসাবটা দিলাম, তোমাদের কয়দিন আছে, কয়দিন তোমার হাতে আছে অবশিষ্ট, এইটা মাথায় নাও। তাহলে
ভালো কলেজ পায়নি সেসব শিক্ষার্থীরা নিশ্চয়ই আফসোস করছে। যেমন আমাদের শহরের যে সরকারি কলেজগুলোতে এইগুলো বাদে এগুলো যে সিট আছে বাকিগুলো বেসরকারি কলেজে যাওয়া লাগছে, প্রাইভেটে যাওয়া লাগছে। তার মানে বুঝতেই পারছো যে তোমাকে আরো এগিয়ে থাকতে হবে। আজকে যে 1150 মার্কের পরীক্ষায় 1133 পেয়েছে ফাহিম মাহমুদ রাজ জোসেফ স্কুল থেকে, 1132 আছে রাজিন কর্নেশন স্কুল থেকে, 1130 আছে 28, এরকম অনেক মার্ক আসছে। যারা দেখা গেল যে বিলেও মানে 1040 বা 1020-30 পেয়েছে তাদের জন্য কিন্তু একটা সরকারি কলেজ কষ্টকর হয়ে গেছে। তার মানে এরা কিন্তু একটা আগায় আছে। এসএসসি তে যে পরিমাণ জিপিএ 5 হয়, এইচএসসি থেকে অত জিপিএ হয়? তোমাদের ক্ষেত্রে হইতে পারে যেহেতু তোমরা শর্টকাট জেনারেশন। তোমাদের কি এইচএসসি থেকে শর্টকাট হবে? তাহলে সাগর থেকে মহাসাগরে চলে আসছো। এখন এই মহাসাগরে প্ল্যানিং, কন্ট্রোলিং, ডিসিশন মেকিং, এই তিনটা জিনিস তোমাকে করতে হবে। নিজেকে কন্ট্রোল করতে হবে। তোমার অনেক মানে অজুহাত আছে, বাসায় পড়ার পরিবেশ নাই। গান হচ্ছে কোথায়? কারা? ওদেরকে আউট করে দাও, ওরা তো সংবাদে আসেনি, গান শুনতে আসছে। লাইফ ইজ নট এ গেম, ইট ইজ এ ব্যাটল ফিল্ড। যাই হোক, এখন হচ্ছে সবচেয়ে বিষয় হচ্ছে তোমার হিসাবটা তোমাকে মেলাতে হবে। তোমার হিসাবটা তোমাকে মেলাতে হবে। আনিস স্যার যেমন বললো যে অল্পের জন্য আমি ভালো স্কলারশিপ পাইনি, এই যে বিষয় অল্পের জন্য তুমিও কিন্তু একটা ভালো কলেজ পাও না। তার মানে তোমার প্রারম্ভিক স্তরে তুমি কিন্তু এই জায়গায় একটা ব্যারিকেডে আটকে গেছো। এটাকে ওভারকাম করতে হবে এইচএসসি দিয়ে, নিশ্চয়ই তুমি পারবে। এইবার একটা শিক্ষার্থী যখন সফল হচ্ছে না, তারও তিনটা কারণ আছে। কারণ তিনটা বলি। নাম্বার 1, অলসতা। অলসতা কেন? এসএসসি রেজাল্ট দিই, দেখি কি হয়, কেমন হয়, একটা কিছু হয়ে গেছে। কি হয়েছে? ওটা কি হয়েছে? ওখানে দাঁড়াইছো কেন? আরে পিছনে চলে যাও, তুমি পিছনে চলে যাও, যে গিটার বাজাও, আমি আসতেছি তোমার সাথে গান গাইবো, যাও মডেল স্কুল যাও। তো যেটা হয়েছে, মজার বিষয় হচ্ছে যে তোমাদের সাথে 2টা দিন খুব ফেলোশিপ করি। একটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস ইন্টার এইডের, আর একটা হচ্ছে এই যে শিক্ষাবৃত্তি অনুষ্ঠান।